সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নাফিস কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে তোমাদেরকে স্বাগতম। তো সবাই কেমন আছো? নতুন বর্ষ, প্রথম দিন, আশা করছি সবাই ভালো আছো, তাই না? তোমাদের এই নতুন দিনে নতুন কিছু নিয়ে হাজির হয়েছে নাফিস ভাই। কি নিয়ে হাজির হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আমাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডলের স্তর টপিকটা, তাই না? তো এই টপিকটা দেখা যায় যে অনেকে গুলিয়ে ফেলে। আমরা দেখি প্রত্যেকবার এখান থেকে এমসিকিউ অন্তত থাকেই, তাই না? থাকে না? আচ্ছা, তো এই টপিকটা তোমাদের কাছে কেমন লাগে বলো তো? একটু জটিল জটিল লাগে না? এই স্তরটার ভিতরে আমরা ওইটার ভিতরে ওইটা এভাবে গুলিয়ে ফেলি না? তো এটা যদি আমরা একটু সুন্দরভাবে আলোচনা করি, ঠিক আছে, প্রত্যেকটা পাই টু পাই, লাইন টু লাইন যদি আমরা আলোচনা করতে পারি, আর এই চারটা স্তরের চারটা বিষয়বস্তুকে যদি আমরা আলাদা আলাদাভাবে ভাগ করতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে না? হ্যাঁ, প্রত্যেকটা বিষয় যদি একটু কনসেপ্টগুলো একটু ক্লিয়ার থাকে, তাহলে কি মনে হয় যে আমাদের পরীক্ষার সময় জিনিসটা একটু সহজ হবে। আর যদি সেটা আরো চিত্রের মাধ্যমে হয়, তাহলে তার কোনো কথাই হয় না। ঠিক আছে? তো বাচ্চারা, আজকে আমাদের আলোচনার বিষয় কি বলতো? বায়ুমণ্ডল। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয় কি? বায়ুমণ্ডল। তো এই যে বায়ুমণ্ডল কি, আমরা কি জানি? বায়ুমণ্ডল কি জানি না, তাই না? আচ্ছা, তাহলে অবশ্যই আমাদেরকে আগে জানা লাগবে কি বায়ুমণ্ডল কি, তাই না? আচ্ছা, বায়ু আছে কোথায় কোথায় বলো তো? আকাশে। আকাশে বায়ু আছে। আচ্ছা, আমরা পৃথিবীতে আছি না? পৃথিবীতে কি বায়ু নাই? হ্যাঁ। তো আকাশ আর পৃথিবী কি এক জায়গায়? আকাশ কি উপরে না? পৃথিবী কোথায়? পৃথিবী নিচে। ঠিক আছে, তো আমরা পৃথিবীতে কি বায়ু পাচ্ছি না? পাচ্ছি তো। হ্যাঁ, বায়ু কোথায় আছে বলো তো? পৃথিবীর চারিদিকে। ঠিক আছে, বায়ু কোথায় আছে? পৃথিবীর চারিদিকে। বায়ুকে কি আমরা দেখতে পাই? বায়ুকে কি দেখতে পাই? বায়ুকে দেখতে পাই না। তাহলে পৃথিবীর চারিদিকে অদৃশ্য যে গ্যাসের আবরণী আছে, সেটাই কি বায়ু না? কি সেটা কি বায়ু? তাহলে আমরা কি বায়ুর সংজ্ঞা দিতে পারবো এখন? বায়ুমণ্ডলের সংজ্ঞা দিতে পারবো? আচ্ছা, এই যে বায়ু বা বায়ুমণ্ডল, এখন মনে প্রশ্ন যাচ্ছে না যে তোমরা তোমরা তো বললা, তাই না, যে আকাশে বায়ু। এটা কি মনে প্রশ্ন যাচ্ছে না যে বায়ু তো আকাশে আছে, তাহলে ভুল কেন? আচ্ছা, তো বলি এটা ভুল না। ঠিক আছে, বায়ুমণ্ডল আছে, কিন্তু এই বায়ুমণ্ডলের ঘনত্বের উপরে যদি আমরা একটু দেখি, ঘনত্বটা সব থেকে বেশি আছে কোথায় বলতো? আমাদের যে ভূপৃষ্ঠ, সেটাই ঘনত্বের পরিমাণটা কি সব থেকে বেশি। মনে থাকবে কি বললাম? ভূপৃষ্ঠে ঘনত্বটা কি বেশি। আর এই আস্তে 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 যখন উপরের দিকে উঠবে, অর্থাৎ আকাশের দিকে যাবে, তখন ঘনত্বটা কি হবে? কম। ঠিক আছে, তোমাদের বায়ুমণ্ডলের স্তর কয়টা কি আমরা জানি? কয়টা? চারটা স্তর। সাধারণত চারটা স্তর আমরা ধরি, স্তর আরো আছে, কিন্তু আমরা ধরি কি সাধারণত চারটা স্তর, যেগুলো আমাদের দরকার পড়ে। ঠিক আছে, তো এই চারটা স্তরে দেখি বিভিন্ন স্তর গুলাতে বায়ুমণ্ডলের ঘনত্ব কি বিভিন্ন। ঠিক আছে, একদম নিচে যে স্তর আছে সেটার বায়ু ঘনত্ব কি একটু বেশি, তার থেকে উপরে আর একটু কম। ঠিক আছে, আচ্ছা, তো একটা জিনিস দেখো তো, আমি কিন্তু বলে দিলাম যে একদম নিচে যেটার আছে সেটার ঘনত্ব কি বেশি, তারপর যখন উপরে উঠছে সেটা কি একটু কম, আবার যখন উপরে উঠছে সেটা একটু কম। ঠিক আছে, তো আমরা এই জায়গা থেকে একটা জিনিস শিখতে পারছি না? কি শিখতে পারছি বলতো? যে উচ্চতা যত বাড়ছে, বায়ুমণ্ডলের ঘনত্ব বা চাপ কি তত কমছে। বায়ুমণ্ডলের ঘনত্ব বা চাপ কি তত কমছে। তাহলে বলতো, এই উচ্চতার সাথে বায়ুমণ্ডলের ঘনত্ব বা চাপের যে সম্পর্ক, সেটা কি বলতো? ব্যস্তানুপাতিক না? উচ্চতা যত বাড়ে, চাপের পরিমাণ কি হয়? তত কমে। মনে থাকবে বাচ্চারা? মনে থাকবে ইনশাল্লাহ? আচ্ছা, ঠিক আছে। তো কি বললাম, আমাদের এই পুরো বায়ুমণ্ডলের কয়টা স্তর? চারটা। এখন কথা, যে পুরো বায়ুমণ্ডলের বিস্তৃতিটা কত কিলোমিটার পর্যন্ত? একটা সবকিছুর বিস্তৃতি আছে না? তাহলে অবশ্যই আমাদের কি জানা দরকার? বিস্তৃতি জানা দরকার। এই চারটা স্তরের বিস্তৃতি, অর্থাৎ এই যে ভূপৃষ্ঠ আছে না, দেখো তোমাদেরকে বোঝানোর জন্য আমরা একটা সুন্দর চিত্র আঁকাইছি, তাই না? চিত্রটা কি দেখতে পাচ্ছ? আমরা একদম নিচে কি দিছি? আর্থ, পৃথিবী, অর্থাৎ ভূপৃষ্ঠ। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে পর্যায়ক্রমে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, এর উপরে ইটিসি। ঠিক আছে, আমরা স্তরগুলা দিয়ে দিছি। তো এই যে মোট চারটা স্তর, চারটা স্তরের মোট বিস্তৃতি তোমার কত, এটা কি জানো? 500 কিলোমিটার পর্যন্ত। কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি বলো তো? তাহলে কি মনে থাকবে? ভূপৃষ্ঠ থেকে এই যে আমাদের যে থার্মোস্ফিয়ার পর্যন্ত আছে, তার মোট বিস্তৃতি কত? 500 কিলোমিটার, অথবা বায়ুমণ্ডলের বিস্তৃতি ধরা হয় 500 কিলোমিটার পর্যন্ত। মনে থাকবে বাচ্চারা? আচ্ছা, এখন কথা, যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, স্তরগুলো সম্পর্কে আমাকে কি করা লাগবে? জানা লাগবে, তাই না? তো আমরা জানি কি, চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে কি চাপ ও তাপমাত্রা, পি ও টি,
ঠিক আছে, চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে এই বায়ুমণ্ডলের স্তরগুলোকে কয়টা ভাগে ভাগ করা হয়? 4টা ভাগে। আমরা সাথে সাথে পড়বো আজকে, ঠিক আছে। ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ঠিক আছে। এরপরে যদি বলা হয় এক্সোস্ফিয়ার, আরো আছে চৌম্বক স্ফিয়ার, ঠিক আছে। কি বললাম? ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। 4টা স্ফিয়ার বা 4টা স্তর আমাদের মুখস্থ হয়ে গেল না? এখন জানা লাগবে যে এই ট্রোপোস্ফিয়ারে কি কি ঘটে, ঠিক আছে। এই স্ট্রেটোস্ফিয়ারে কি কি ঘটে, মেসোস্ফিয়ারে কি কি ঘটে, এগুলো আমাদের অবশ্যই জানা লাগবে না? আচ্ছা, তাহলে চলো আমাদের 4টা স্তর সম্পর্কে আমরা এখন কি করবো, একটু সংক্ষেপে আলোচনা করি, ঠিক আছে। তো দেখো, আমাদের একদম নিচে যেটা সেটাকে কি বলা হয়? পৃথিবী। কি বলা হয়? পৃথিবী বা ভূপৃষ্ঠ। কি বলা হয়? পৃথিবী বা ভূপৃষ্ঠ। আমরা পৃথিবীকে একটু এইভাবে সুন্দর করে দিয়ে দিই, যে এইভাবে মনে করো, যেটা বোঝানোর জন্য দিলাম কি এটা একটা পৃথিবী, ঠিক আছে। আচ্ছা, এই ভূপৃষ্ঠের একদম কাছে, তাই না, ভূপৃষ্ঠ একদম নিকটে যে স্তরটা থাকে সেটাকে কি বলা হয় বলতো? ট্রোপোস্ফিয়ার। তাহলে পৃথিবীর একদম নিকটতম যে স্তরটা থাকে তাকে কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ট্রোপোস্ফিয়ারটা পৃথিবীর কাছে, তাই না? পৃথিবীতে গাছগাছালি আছে না? হ্যাঁ, তাহলে পৃথিবীতে কি বায়ুমণ্ডল আছে না? ঠিক আছে। এই বায়ুমণ্ডল গুলা বলতো কোথায় সব থেকে বেশি থাকবে? ট্রোপোস্ফিয়ারে, তাই না? কোথায় সব থেকে বেশি থাকবে? ট্রোপোস্ফিয়ারে। তাহলে এই বায়ুর ঘনত্ব সব থেকে বেশি কোথায় বলতো? ট্রোপোস্ফিয়ারে। বায়ুর ঘনত্ব সব থেকে বেশি কোথায়? ট্রোপোস্ফিয়ারে। আচ্ছা, এই যে ট্রোপোস্ফিয়ারটা দেখো তো, এই ভূপৃষ্ঠের সব থেকে নিকটবর্তী স্তর না? তাহলে এটা কি সর্বনিম্ন স্তর? এটা কি সর্বনিম্ন স্তর? আমরা বলতে পারি কি যে ট্রোপোস্ফিয়ার সর্বনিম্ন স্তর, ঠিক আছে। ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয়? সর্বনিম্ন স্তর। আচ্ছা, আমরা এখন শীতকালের সম্মুখীন হয়েছি, তাই না? এখন কিসের শীতকাল? আমাদের ঋতু কয়টা? 6টা। ষড় ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শীত, তাই না? তো দেখো, মেইনলি আমরা 3 ঋতুতেই বলি, গ্রীষ্ম, বর্ষা, শীত, ঠিক আছে। তো আমরা যদি বলা হয় বর্ষার কথা, বর্ষা মানে কি? মেঘ, বৃষ্টি, ঝড়, তাই না? গ্রীষ্মকাল, ঠিক আছে, এই কাল বৈশাখী ঝড়, এটা ওইটা সব কিছু কোথায় ঘটে থাকে? এই ট্রোপোস্ফিয়ারে ঘটে থাকে না? আমাদের পৃথিবীতে ঘটে থাকে না এগুলা? তো পৃথিবীতে যেগুলা ঘটে থাকে সেগুলো অবশ্যই কোথায় ঘটে? ট্রোপোস্ফিয়ারে ঘটে। কি বললাম? ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি, ঠিক আছে, মেঘ, কুয়াশা, শিশির, তুষার, এভরিথিং, ঠিক আছে, সবকিছু কোন স্তরে ঘটে? ট্রোপোস্ফিয়ারে। তো এই বিশাল বিশাল ঝড় টড় যেগুলা, এগুলা কি আমাদের জন্য কষ্টের বিষয় না? ক্ষুদ্রের বিষয় না, তাই না? এগুলা কি অনেক ক্ষুদ্র হয়ে আমাদের উপর হানা দেয় না? হ্যাঁ, বৃষ্টি দেখবে মাঝে মাঝে কি করে? বন্যা সৃষ্টি করে। তো বৃষ্টি কি করে? ক্ষুদ্র হয়ে আমাদের উপরে বন্যা দেয়, তাই না? ঝড় হয় কি? ক্ষুদ্র হয়ে আমাদের উপর ঝড় আসে। এই যে সুনামি আসে, কি হয়? ক্ষুদ্র হয়ে আমাদের উপরে কি করে? সে সুনামি হয়ে ফিরে আসে, ঠিক আছে। তো যত জ্বালা সব কিন্তু আমাদের, তারা ক্ষুদ্র হয়ে কি করে? এই ট্রোপোস্ফিয়ারে আসে, আর আমরা সেগুলাকে কি করি? ভোগ করি, ঠিক আছে। হয় সেটাকে পজিটিভ হিসেবে, না হয় সেটাকে নেগেটিভ হিসেবে আমরা কি করি? ব্যবহার করি, ঠিক আছে। তো এই যে এই বাচ্চাগুলো এত ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে আসে বলে এদেরকে কি বলা হয় বলতো? এই মণ্ডলটাকে বলা হয় ক্ষুদ্র মণ্ডল। এই মণ্ডলটাকে কি বলা হয়? ক্ষুদ্র মণ্ডল। তাহলে কেন ক্ষুদ্র মণ্ডল বলা হয় আমরা বুঝতে পারছি। আমরা পারবো ক্ষুদ্র মণ্ডল কাকে বলা হয়? ট্রোপোস্ফিয়ারকে, ঠিক আছে। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটু চিত্র আঁকাই দিয়েছি যে এই অঞ্চলে কি ঘটে? বায়ু প্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির, তুষার, সবগুলো কোথায় দেখা যায়? ট্রোপোস্ফিয়ারে দেখা যায়। মনে থাকবে, এই যে এখানে একটা মেঘ আছে, বৃষ্টি পড়ছে, কোথায়? ট্রোপোস্ফিয়ারে, ঠিক আছে। তাহলে এই মেঘের দেখা মেলে কোথায় বলতো? ট্রোপোস্ফিয়ারে। আচ্ছা রাব্বি, বলতো আমি এই যে এখানে একটা চিত্র আঁকাচ্ছি, এটা কিসের? এটা কি একটা হট বেলুন বা গ্যাস বেলুন? মনে থাকবে, এটা একটি কি? গ্যাস বেলুন, ঠিক আছে। তো এই গ্যাস বেলুনটা কোথায় উঠছে বলতো? ট্রোপোস্ফিয়ারে, ঠিক আছে। কেন উঠছে? এখানে কি আছে? বায়ু আছে, ঠিক আছে, বায়ুমণ্ডল আছে, বায়ুর ঘনত্ব অনেক বেশি আছে, তাই না? আচ্ছা, তো এই বায়ুমণ্ডল এর বিস্তৃতি কত কিলোমিটার এটা আমাকে জানা লাগবে, তাই না? এই ভূপৃষ্ঠ থেকে আমাদের জানা লাগবে, ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের যে বিস্তৃতি সেটা 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। মনে থাকবে, ভূপৃষ্ঠ থেকে, খেয়াল করো, এই ভূপৃষ্ঠ থেকে এই যে ট্রোপোস্ফিয়ারের শেষ এই পর্যন্ত এর বিস্তৃতি কত? 15 কিলোমিটার পর্যন্ত। মনে থাকবে কি? 15 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে বায়ু আছে, তাই না, তাহলে এখানে আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় গ্যাসও আছে, ঠিক আছে। বলো তো
এই ট্রোপোস্ফিয়ারে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? নাইট্রোজেন। কি গ্যাস? নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ কি মনে আছে কত? কত বলো তো? 78.09%। মনে থাকবে? তাহলে আমরা কি বলবো যে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? না। কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? নাইট্রোজেন। মনে থাকবে কি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যদি তাও মনে না থাকে দেখো আমরা একটু শর্টলি মুখস্থ করি, ঠিক আছে? এখানে আছে কি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তাই না? নাইট্রোজেন, অক্সিজেন আর কি আছে গো? কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? দেখো তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 7। তাহলে 7 দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, অক্সিজেনে দেখো তো O2 আছে না? অক্সিজেনে কি আছে? O2। তাহলে এই 2টাকে আমরা একটু কাজে লাগাই, ওটাকে একটু কাজে লাগাই। দেখো তো হয়ে গেল না 20? 2O কত হলো? 20 হয়েছে কি? 2O কত হয়েছে? 20। আবার দেখো তো এই যে কার্বন ডাইঅক্সাইডের ভিতরে যদি আমরা বলি, ঠিক আছে, দেখো তো এর ভিতরে মোট মলিকিউল আছে কয়টা? 3টা না? O 2টা, কার্বন ডাইঅক্সাইড একটা, তাহলে কি 3 3 মন থাকবে। তাহলে নাইট্রোজেনের পরিমাণ 78.09%, অক্সিজেন কত? 20.94%, আর কার্বন ডাইঅক্সাইড কত? 0.033%। তাহলে এই ট্রোপোস্ফিয়ারের গ্যাসের পরিমাণ আমরা পারবো না ইনশাল্লাহ? আচ্ছা, এছাড়াও কিন্তু অন্যান্য গ্যাস আছে যেগুলো তোমাদের বইতে দেওয়া আছে, পড়তে হবে, কিন্তু এইগুলাকে আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমরা একটু এগুলা মার্ক করে রাখলাম, ঠিক আছে? এখানে দেখো আবার একটা কি দেওয়া আছে? দাবানল দেওয়া আছে। দাবানল বলে তো এটাকে, মনে হয় এটাকে কি বলা হয়? দাবানল। ওই যে পাহাড় ভেদ করে আমরা দেখি কি দাবানল গুলা করে বেরোয় না? তো এই যে এইটা কি আমাদের জন্য একটা ঝঞ্ঝা না? সে ক্ষুব্ধ হয়ে আমাদের উপর কি অগ্নি নিক্ষেপ করে না? ক্ষুব্ধ হয়ে কি নিক্ষেপ করে? অগ্নি নিক্ষেপ করে। তাহলে এইটা কোথায় অবস্থিত? ট্রোপোস্ফিয়ারে অবস্থিত। মনে থাকবে কোথায় অবস্থিত? ট্রোপোস্ফিয়ারে অবস্থিত। আবার এই জায়গায় খেয়াল করো, আমরা কি বললাম যে ট্রোপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার পর্যন্ত? 15 কিলোমিটার পর্যন্ত। কত? 15 কিলোমিটার পর্যন্ত। তো আমাকে এখানে জানা লাগবে, খেয়াল করো আমি কিন্তু ফার্স্টে বলে দিচ্ছি যে চাপ এবং তাপমাত্রা, ঠিক আছে? কি বলেছি? চাপ এবং তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে? 4টা। তাহলে এখানে অবশ্যই আমাকে কি দেখা লাগবে? যে তাপমাত্রার পরিবর্তনটা কেমন হচ্ছে, তাই না? দেখো আমরা যখনই ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবো, কি বললাম? যখনই ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবো, অর্থাৎ এট 12 কিলোমিটার, যখন আমরা 12 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাবো, সেখানে কি হয়? তাপমাত্রাটা কমে, ঠিক আছে? আস্তে 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 কি হয়? তাপমাত্রা কমে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যখন তুমি উঠবা, চাপের পরিমাণ কমবে, ঠিক আছে? চাপের পরিমাণ কমতে কমতে আমরা কি দেখি? এখানে তাপমাত্রার পরিমাণটা কমে, ঠিক আছে? তো এই তাপমাত্রার পরিমাণ কমে কত হয় দেখো তো? -55°C। কত? তাহলে কত কিলোমিটার উচ্চতায় এই তাপমাত্রাটা -55°C হয় বলো তো? 12 কিলোমিটার উচ্চতায়। কত কিলোমিটার উচ্চতায়? 12 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত হয়? -55°C, ঠিক আছে? তো এই যে তাপমাত্রা কমার যে প্রক্রিয়া, কি বললাম? তাপমাত্রা কমার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় পজিটিভ ল্যাপস রেট। মনে থাকবে, তাপমাত্রা যদি কমে আমরা বলবো কি? পজিটিভ। ওকে, কি বললাম? তাপমাত্রা যদি কমে আমরা সেটাকে বলবো কি? পজিটিভ, ঠিক আছে? কমলো, ল্যাপস রেটটা কি? পজিটিভ হলো। কমলো, ল্যাপস রেটটা কি হয়েছে? পজিটিভ হয়েছে। মনে থাকবে বাচ্চারা? কমলো পজিটিভ, বাড়লো নেগেটিভ, কমলো পজিটিভ, ওকে, বাড়লো নেগেটিভ। মনে থাকবে? তাহলে তাপমাত্রা যখন উচ্চতা ভেদে কমবে তখন সেটাকে আমরা বলবো পজিটিভ ল্যাপস রেট। উচ্চতা ভেদে যখন তাপমাত্রা বাড়বে সেটাকে আমরা বলবো কি? নেগেটিভ ল্যাপস রেট। ক্লিয়ার? তো কঠিন নাকি সহজ লাগছে এটা? খুব সহজ, তাই না? তাহলে এই ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমরা কিন্তু বেশিরভাগ জিনিসই পড়ে ফেলছি, ঠিক আছে? আমার মনে হয় না যে বইতে এর থেকে বেশি তোমাদের দেওয়া আছে বা এর বাইরে থেকে কোনো এমসিকিউ তোমাদের আসবে, ঠিক আছে? এখন জানা লাগবে এই যে বর্ডার। দেখো তো আমরা দ্বিতীয় যে স্তরটা আসছে, এই দ্বিতীয় স্তরের সাথে একটা বর্ডার দিয়ে দিছি না? দ্বিতীয় স্তরের সাথে কি দিয়েছি বলতো? একটা বর্ডার দিছি। তাহলে এই বর্ডার সম্পর্কে জানা লাগবে। দেখো তো এই বর্ডারটা কিসের কিসের মধ্যে আছে? বর্ডারটা কিসের কিসের মধ্যে আছে? বর্ডারটা আছে কোথায়? ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে। কোথায়? ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে। দেখো তো এটা ছিল আমাদের কি? ট্রোপোস্ফিয়ার। এটা কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এর মাঝখানে যেটা আছে সেটা কি? বর্ডার, তাই না? কার বর্ডার এটা বলো তো? ট্রোপো এবং স্ট্র্যাটো। কার বর্ডার? ট্রোপো এবং স্ট্র্যাটো, ঠিক আছে? মনে থাকবে। তো খেয়াল রাখতে হবে যার থেকে বর্ডারটা শুরু হয়েছে, ঠিক আছে? কি বললাম? যার থেকে বর্ডারটা শুরু হয়েছে। বর্ডারটা শুরু হয়েছে কার থেকে বলো তো? ট্রোপোস্ফিয়ার থেকে শুরু হয়েছে না?
কার থেকে শুরু হয়েছে? ট্রোপোস্ফিয়ার থেকে শুরু হয়েছে। তো যার থেকে শুরু হয়েছে তাকে, তার সাথে জাস্ট আমরা দুইটা জিনিস অ্যাড করে দিব, হয় পোজ নাই পাউস। ঠিক আছে, কি অ্যাড করব? পোজ নাই পাউস। কি অ্যাড করব? পোজ নাই পাউস। তো কার থেকে বর্ডারটা শুরু হয়েছিল? ট্রোপোস্ফিয়ার। তাহলে ট্রোপোর সাথে আমরা কি অ্যাড করব? ট্রোপোর সাথে আমরা কি অ্যাড করব? পোজ নাই পাউস। ইনশাআল্লাহ কি বললাম? পোজ নাই পাউস, মনে থাকবে। তাহলে এই বর্ডারটাকে আমরা বলবো কি? ট্রোপোপজ অথবা ট্রোপোপাউস। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তো 2 নাম্বার যে স্তরটা আছে, 2 নাম্বার স্তরকে কি বলা হয় বলো তো? 2 নাম্বার স্তরকে কি বলা হয়? স্ট্রেটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের ট্রোপোস্ফিয়ারের পরে যে স্তরটা আছে সেই স্তরটাকে আমরা কি বলবো? স্ট্রেটোস্ফিয়ার। তাহলে স্ট্রেটোস্ফিয়ার সম্পর্কে চলো আমরা একটু জেনে নিই। ঠিক আছে। আচ্ছা, আমাদের ট্রোপোস্ফিয়ার দেখো তো, এর বিস্তৃতিটা শেষ হয়েছিল কত কিলোমিটার উচ্চতায়? 15 কিলোমিটার উচ্চতায় শেষ হয়েছে। তাহলে অবশ্যই স্ট্রেটোস্ফিয়ার শুরু হবে 15 কিলোমিটার থেকে। স্ট্রেটোস্ফিয়ার শুরু হবে কোথা থেকে? 15 কিলোমিটার থেকে। দেখো, ট্রোপোপোজ বা ট্রোপোপাউস বা ট্রোপোস্ফিয়ার শেষ হয়েছে কোথায়? 15 কিলোমিটারে। ঠিক আছে, তাহলে স্ট্রেটোস্ফিয়ার শুরু হবে কোথায়? 15 কিলোমিটার। তো খেয়াল রাখতে হবে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা আছে সেটাকে বলা হয় কি? স্ট্রেটোস্ফিয়ার। ঠিক আছে, বুঝছো বাচ্চারা? তো দেখো, তাহলে এখন কি করতে হবে? আমাদের তাপমাত্রার পরিবর্তন দেখতে হবে, চাপের পরিবর্তন দেখতে হবে, আবার এখানে কি কি ঘটে সেটা দেখা লাগবে। দেখো তো, এটাকে আমরা কি মণ্ডল বলছিলাম বলো তো? ক্ষুদ্র মণ্ডল বলছিলাম না? এটাকে আমরা কি বলছিলাম? ক্ষুদ্র মণ্ডল। এই ক্ষুদ্র মণ্ডল বলার কারণটা কি ছিল? কারণ এখানে আমরা দেখছি কি ঝড় হয়, ঝঞ্ঝা হয়, ঠিক আছে, প্লাস বিভিন্ন রকম আগ্নেয়গিরি, সবকিছু এভরিথিং যেগুলো আমাদের জন্য কি হুমকি আসতে পারে বা একটু আক্রমণাত্মক হইতে পারে, সবকিছু ঘটে কোথায়? সবকিছু ঘটে কোথায়? এই ট্রোপোস্ফিয়ারে ঘটে। কোথায় ঘটে? ট্রোপোস্ফিয়ারে। ঠিক আছে, তো সবকিছু ট্রোপোস্ফিয়ারে ঘটার কারণে আমরা কিন্তু ট্রোপোস্ফিয়ারকে কি বলছিলাম? ক্ষুদ্র মণ্ডল। কি বলছিলাম? ক্ষুদ্র মণ্ডল। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলাই ছিল না, সেটা হচ্ছে এই যে আমাদের যে বিমানগুলো আছে না, ঠিক আছে, আমরা এই এক দেশ থেকে আরেক দেশে, এক দেশ থেকে আরেক দেশে যে যানবাহনে করে ভ্রমণটা করে থাকি সেটাকে আমরা কি বলি? বিমান। আর এই বিমান চলাচল কোথায় করে থাকে বলো তো? বিমান চলাচল করে থাকে ট্রোপোস্ফিয়ার। বিমান চলাচল কোথায় করে থাকে? ট্রোপোস্ফিয়ার। মনে থাকবে বিমান চলাচল কোথায় করে? ট্রোপোস্ফিয়ারে। ঠিক আছে, তো দ্বিতীয় স্ফিয়ারটা কি আমাদের? স্ট্রেটোস্ফিয়ার। ঠিক আছে, আমরা দেখি কি যে বায়ুমণ্ডলের ঘনত্বটা কিন্তু এই ট্রোপোস্ফিয়ারে বেশি, কিন্তু এই একই বায়ুমণ্ডলের ঘনত্ব আস্তে 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 যখন উপরের দিকে ওঠে তখন সেটা কি হয়? কমতে থাকে। কি হয়? কমতে থাকে। দেখো তো, আমরা বলছিলাম না যে উচ্চতা যত বাড়ে প্রেসার কি তত কমে? উচ্চতা যত বাড়ে প্রেসার কি হয়? উপরের দিকে তত কমে। তাহলে স্ট্রেটোস্ফিয়ারের প্রেসার গুলা কি হয়? কম। স্ট্রেটোস্ফিয়ারের প্রেসার গুলা কি হয়? কম। আমরা দেখছি কি যে ট্রোপোস্ফিয়ারে মেঘের পরিমাণ বেশি ছিল। কি ছিল? মেঘের পরিমাণ বেশি ছিল, ফলে এখানে বজ্রপাত হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, কিন্তু এই যে স্ট্রেটোস্ফিয়ার আছে এখানে কিন্তু মেঘ নাই, মেঘের পরিমাণ খুবই কম। ঠিক আছে, তাহলে এখানে কি বৃষ্টি হবে? বৃষ্টি হবে। এখানে যেহেতু বায়ুমণ্ডলের পরিমাণ কম, তাহলে বায়ুর বাধাও কম। ঠিক আছে, বায়ুর বাধা কম হওয়ার কারণে এখানে কি হয়? আমাদের ওই যে জেট বিমান আছে না, ঠিক আছে, জেট বিমান তো আমরা চিনি, তাই না? ওই যে যুদ্ধ বিমান সেনাবাহিনীরা যেগুলো ইউজ করে, ঠিক আছে, এই সকল প্রকার জেট বিমানগুলো চলাচল করে কোথায়? স্ট্রেটোস্ফিয়ারে। জেট বিমানগুলো কোথায় চলাচল করে? স্ট্রেটোস্ফিয়ারে। কিন্তু সকল ধরনের বিমান চলাচল করে কোথায়? ট্রোপোস্ফিয়ারে। সকল ধরনের বিমান চলাচল করে কোথায়? ট্রোপোস্ফিয়ারে। জেট বিমান চলাচল করে কোথায়? স্ট্রেটোস্ফিয়ারে। মনে থাকবে এটা। দেখো, এইটাকে বলা হয় জলীয় বাষ্পবিহীন স্তর। ঠিক আছে, কি বলা হয়? জলীয় বাষ্পবিহীন স্তর। তাহলে জলীয় বাষ্পবিহীন স্তর বলা হয় কোন স্তরকে? ওকে, আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরে লিখছি কি আমরা? ইউভি রশ্মি শোষণ হয়। ঠিক আছে, আচ্ছা, ইউভি রশ্মিকে আমরা চিনি, হ্যাঁ, আলট্রা ভায়োলেট রে। ঠিক আছে, এটা কোথা থেকে আসে বলতো? সূর্য থেকে। ঠিক আছে, এই সূর্য যেমন আমাদের জন্য উপকারী, ঠিক এর কিন্তু অপকারী দিকও আছে। কি আছে বলতো? অপকারী দিকও আছে। কিন্তু মহান রাব্বুল আলামিন আমাদের জন্য কি সৃষ্টি করেছে? বায়ুমণ্ডল সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? বায়ুমণ্ডল সৃষ্টি করেছে। তিনি ওই অপকার থেকে রক্ষা করে আমাদের উপকারের দিকে বেশি আছে, তাই না? কি করছে? উপকারের দিকে বেশি আছে। ঠিক আছে, তো এই যে আমরা দেখো এখানে কি আঁকাইছি? সূর্য আঁকাইছি না? এখানে কি আঁকাইছি? সূর্য। তো এই সূর্য থেকে কি নিঃসৃত হয়? সূর্যের অতি ক্ষতিকর রশ্মি ইউভি, আলট্রাভায়োলেট। ঠিক আছে, এই আলট্রাভায়োলেট গুলা
সবগুলো বাধা পাই দিয়ে 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 যখন স্ট্রেটোপজে আসে তখন কি হয়, এই ইউভি রশ্মি শোষণকারী যে পদার্থ সেটা এখানে কিন্তু প্রেজেন্ট থাকে। কোথায় থাকে? কোথায় প্রেজেন্ট থাকে? তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় ইউভি রশ্মি শোষণকারী পদার্থটা কোথায় থাকে? কোথায় থাকে? স্ট্রেটোস্ফিয়ারে। মনে থাকবে ইউভি রশ্মি শোষণকারী পদার্থ কোথায় থাকে? স্ট্রেটোস্ফিয়ারে। দেখো এই ইউভি কি হয়, আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কোথায় কার সাথে বিক্রিয়া করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। অক্সিজেনের সাথে যখনই বিক্রিয়া করে সে কি করে? অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। সেটা যখন আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন কি হয়? ওজনে পরিণত হয়। ঠিক আছে, কি বললাম? ইউভি রশ্মি ফার্স্টে আসলো, কার সাথে বিক্রিয়া করলো? অক্সিজেনের সাথে। অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করছে অক্সিজেন পরমাণু তৈরি করছে, অক্সিজেন পরমাণু যখন আবার বায়ুর সাথে মিশছে তখন ওই একটা অক্সিজেন দুইটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? ওজোন তৈরি করছে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় ওজোন স্তর কোথায় অবস্থিত? ওজোন স্তর কোথায় অবস্থিত? ওজোন স্তর কি আসতে বাধা দেয়? ইউভি রশ্মি আসতে বাধা দেয়। এই ইউভি রশ্মি আমাদেরকে কি করতে পারে জানো তো? আমাদের ত্বকে যে স্কিন ক্যান্সার গুলো আছে না, কি বললাম? ত্বকে যে স্কিন ক্যান্সার গুলো আছে, চোখে যে ক্যাটারেক্ট আছে, চোখগুলা ঘোলা হয়ে যায়, ঠিক আছে, এই সকল প্রকার রোগ এই ইউভি কিন্তু আমাদের থেকে করে আসতে পারে। ঠিক আছে, কিন্তু আল্লাহ কি করে দিয়েছে? দ্বিতীয় স্তরে আমাদের একটা ওজোন স্তর সৃষ্টি করে দিয়েছে, যার কারণে ওই ক্ষতিকর রশ্মিটা আমাদের শরীরে সহজে আসতে পারে না এবং আমাদেরকে আক্রমণ করতে পারে না। ঠিক আছে, তাহলে রাব্বি ওজোন স্তর কোথায় থাকে? রুমেল বলো তো, ক্ষুদ্রমণ্ডল কাকে বলা হয়? ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম ইনশাআল্লাহ। আচ্ছা দেখো তো এই জায়গাটাই জলীয় বাষ্প নাই, এখানে ঝড় নাই, এখানে ঝঞ্ঝা নাই, মেঘ নাই, বৃষ্টি নাই, তার মানে কি সবকিছুই যেন শান্তি। ঠিক আছে, তো সবকিছু শান্তি থাকার কারণে এই স্তরটাকে বলা হয় শান্তমণ্ডল। এই স্তরটাকে কি বলা হয়? শান্তমণ্ডল। দেখো আমরা প্রথমে পড়ছিলাম কি? ক্ষুদ্র, সে ছিল কি? খুবই রাগী। ঠিক আছে, সে ছিল কি? খুবই রাগী। তো এই ক্ষুদ্রটাকে পাড়ি দিয়ে যখন আমরা একটু কষ্ট করে উপরের দিকে উঠলাম তখন কি? শুধু শান্তি। ঠিক আছে, কি নাই? কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, কুয়াশা নাই। ঠিক আছে, এখানে কি আছে? শুধু শান্তি আছে। এই জন্য এটাকে বলা হয় কি? শান্ত মণ্ডল। ঠিক আছে, এখন খেয়াল রাখতে হবে, আমরা জানি কিন্তু যখন বিক্রিয়া হয় বা আমরা যখন কোনো কিছু বিক্রিয়া করি সেখানে কি হয়? কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। কিছু পরিমাণ কি হয়? তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই ইউভি রশ্মি যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন অবশ্যই সে কি উৎপন্ন করবে? তাপ উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? তাপ উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে আমার যে দ্বিতীয় স্তরটা আছে, দ্বিতীয় স্তরটা কি? পুরো পৃথিবীটাকে ঘিরে আছে না? তো এই দ্বিতীয় স্তরের সাথে যদি এখন ইউভি বিক্রিয়া করে পুরো দ্বিতীয় স্তর এখন তাপের সৃষ্টি হবে না? দেখো আমরা কিন্তু এখান থেকে শেষ করে আসছিলাম যে উপরের দিকে আমরা যত উঠছি তাপমাত্রা কি হচ্ছিল? কমছিল। তাপমাত্রা কি হচ্ছিল? কমছিল। তো সেই হিসাবে এখানেও আমাদের কি হওয়া উচিত? তাপমাত্রাটা কমা উচিত। তাপমাত্রাটা কি হওয়া উচিত? কমা উচিত। কিন্তু আমরা দেখি কি এখানে উল্টা হয়। আমরা যত উপরের দিকে উঠতে থাকি আস্তে 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 যখন 50 কিলোমিটার উচ্চতায় পৌঁছাই তখন সেখানে দেখি তাপমাত্রা বেড়ে গেছে। ঠিক আছে, সেখানে কি দেখি আমরা? তাপমাত্রা বেড়ে গেছে। তাপমাত্রা বেড়ে কত ডিগ্রিতে পরিণত হয়েছে? 2 ডিগ্রি সেলসিয়াসে। কত ডিগ্রিতে পরিণত হয়েছে? 2 ডিগ্রি সেলসিয়াসে। আমরা কিন্তু গত অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে দেখে আসছি তাপমাত্রা কম হয়েছিল 55 ডিগ্রি সেলসিয়াস, -55 ডিগ্রি সেলসিয়াস, সেটা এখন পরিণত হয়েছে কত? +2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা আমি তোমাদের একটু আগে শিখালাম না, তাপমাত্রা যদি কমে যায় সেটাকে কি বলা হয়? কি ল্যাপসেট বলা হয়? পজিটিভ ল্যাপসেট। তাপমাত্রা কমে গেলে সেটাকে কি বলা হয়? পজিটিভ ল্যাপসেট। তাহলে এখন তো তাপমাত্রা বেড়ে গেছে, এটাকে আমরা কি ল্যাপসেট বলবো? নেগেটিভ ল্যাপসেট। তাহলে যদি এরকম দেওয়া থাকে, দিয়ে যদি আমাকে বলে যে পজিটিভ ল্যাপসেট কোথায় ঘটে বলো তো, আমরা পারবো না। নেগেটিভ ল্যাপসেট কোথায় ঘটে আমরা পারবো না। প্রথমে তাপমাত্রা কমলো, তারপর কি হলো? তাপমাত্রা বাড়লো। তাপমাত্রা কমার কারণে সেটাকে বলা হয় পজিটিভ ল্যাপসেট, তাপমাত্রা বাড়ার কারণে সেটাকে বলা হয় নেগেটিভ ল্যাপসেট। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের এই আলোচনার ভিতরে আমরা স্ট্র্যাটোস্ফিয়ারটা শেষ করতে পারলাম না, দ্বিতীয় স্তর সম্পর্কে আমরা ধারণা পেলাম না। এখন এই ট্রোপোস্ফিয়ারের মতো স্ট্র্যাটোস্ফিয়ারেরও একটা কি আছে? বর্ডার আছে। কি আছে? বর্ডার আছে। বর্ডারটা কার সাথে থাকবে? অবশ্যই তৃতীয় স্তরের সাথে। বর্ডারটা কার সাথে থাকবে? তৃতীয় স্তরের সাথে। তো এই তৃতীয় স্তরের সাথে বর্ডারটা করছে কে? দ্বিতীয় স্তর। এখন আমি বললাম না যার থেকে বর্ডার শুরু হবে তার নাম দিয়ে আমাদের বর্ডার হবে। কি বললাম? যার থেকে বর্ডার শুরু হবে তার নাম দেখে হবে বর্ডারের নাম হবে। তো দেখো তো বর্ডারটা শুরু হচ্ছে কার থেকে? স্ট্র্যাটোস্ফিয়ার থেকে। কার থেকে? স্ট্র্যাটোস্ফিয়ার থেকে। তাহলে ওই স্ট্র্যাটোর সাথে আমরা কি যোগ করতে পারি? পোজ অথবা পাউস। কি যোগ করতে পারি? পোজ অথবা পাউস। তাহলে এর এই বর্ডারটার নাম আমরা কি দিতে পারি? স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোপোজ
স্ট্রেটোপোজ, স্ট্রেটোপাউস। ওকে, তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে বলো তো এই স্ট্রেটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী যেই স্তরটা আছে সেটাকে কি বলা হয়? স্ট্রেটোপোজ বা স্ট্রেটোপাউস। ঠিক আছে, আমরা কথায় কথায় তাহলে কয়টা স্তর শেষ করলাম? দুইটা স্তর। কয়টা স্তর? দুইটা স্তর। এখনো কয়টা স্তর বাকি? দুইটা। তো তৃতীয় যে স্তরটা আছে, তৃতীয় স্তরকে বলা হয় কি? মেসোস্ফিয়ার। কি বলা হয়? মেসোস্ফিয়ার। কি বলা হয়? মেসোস্ফিয়ার। ঠিক আছে, তো এই মেসোস্ফিয়ারে কিন্তু ঝড় হয় না, মেসোস্ফিয়ারে কোনো ঝঞ্ঝা হয় না, কোনো মেঘ হয় না, কোনো বৃষ্টিপাত হয় না। ঠিক আছে, কি হয় না? এগুলো কিছুই হয় না। ঠিক আছে, আবার আমাদের যে ইউভি রশ্মি শোষণকারী যেই পদার্থগুলো এখানে ছিল, যার কারণে ইভির সাথে বিক্রিয়া ঘটছিল, সেই ইউভি রশ্মি শোষণকারী পদার্থটাও এখানে থাকে না। ঠিক আছে, কি বললাম? ইউভি রশ্মি শোষণকারী পদার্থ কোথায় থাকে না? মেসোস্ফিয়ারে থাকে না। মেসোস্ফিয়ারে যদি না থাকে তাহলে মেসোস্ফিয়ারের সাথে কি বিক্রিয়া করবে? বিক্রিয়া করার কোনো সম্ভাবনা আছে? বিক্রিয়া করার কোনো সম্ভাবনা আছে? বিক্রিয়া করার সম্ভাবনা যদি না থাকে তাহলে কি তাপ উৎপন্ন হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাপ উৎপন্নের সম্ভাবনা আছে। তাহলে দেখো তো, এই যদি এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে আর এখানে যদি বিক্রিয়া না হয় তাহলে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে না? তাপমাত্রা কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে। তো এই স্তরটাই আমরা দেখি কি যে তাপমাত্রাটা কমে গেছে। ঠিক আছে, স্তরটা কত থেকে বিস্তৃত দেখো তো। আমরা এই ট্রোপো পরে স্ট্রেটো শেষ করছি কত কিলোমিটার পর্যন্ত? 50 কিলোমিটার পর্যন্ত। তাহলে এর শুরু হবে কোথা থেকে? 50 থেকে। তো এর বিস্তৃতি কত? 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে মেসোস্ফিয়ারের বিস্তৃতি কত? 50 থেকে 85 কিলোমিটার। কত? 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কার স্তর? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি হয় না? কোনো বিক্রিয়া হয় না। কেন হয় না? কারণ ইউভি রশ্মি শোষণকারী কোনো পদার্থ এখানে থাকে না। ঠিক আছে, তো যদি বিক্রিয়া না হয় তাহলে এই অঞ্চলে তাপমাত্রা কি অনেক বেশি হবে নাকি তাপমাত্রা কম হবে বলো তো? তাপমাত্রা কি হবে? কম হবে। প্রথমত আমরা জানি কি উচ্চতার সাথে সাথে প্রেসার কমে। ঠিক আছে, তো উচ্চতার সাথে সাথে যত প্রেসার কমতে থাকছে তাপমাত্রা তত কমতে থাকছে। ঠিক আছে, কি বললাম? তাপমাত্রা তত কমতে থাকছে। তো তাপমাত্রা যদি কমতে থাকে তাহলে এই জায়গায় তাপমাত্রার পরিমাণ কি অনেক কমে যাবে। ঠিক আছে, দ্বিতীয়ত আমাদের এই তাপমাত্রার বাধা হিসেবে যে বিক্রিয়াটা দরকার সেটা কিন্তু এখানে ঘটে না। বিক্রিয়া যদি না ঘটে তাপ উৎপন্নের কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তাহলে এখানে তাপমাত্রাটা কি অনেক বেশি পরিমাণে কমে যায়। কি হয়? তাপমাত্রাটা অনেক বেশি পরিমাণে কমে যায়। কমার পরিমাণটা হয় কত? এই 2 ডিগ্রি সেলসিয়াস থেকে আস্তে 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 কমতে কমতে এক 83 কিলোমিটার উচ্চতায় সেই তাপমাত্রাটা হয় কত? -93 ডিগ্রি সেলসিয়াস। কত? -93 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, -93 ডিগ্রি সেলসিয়াস আমরা স্বাভাবিক অবস্থায় বাঁচতে পারি না বলো? হ্যাঁ, আমরা যদি এখানে দাঁড়ায় থাকি আর এখন যদি -93 ডিগ্রি সেলসিয়াস পরে আমরা কিভাবে থাকতে পারবো? হ্যাঁ, কি অবস্থায় থাকবো বলো তো? বরফ হয়ে যাবো, তাই না? বুঝছো বিষয়টা? তো এই জায়গায় এত পরিমাণ শীত, যার কারণে এটাকে বলা হয় কি বলতো? শীতমণ্ডল। কি বলা হয় এটাকে? শীতমণ্ডল। মনে থাকবে। তাহলে এখন যদি বলা হয় শীতমণ্ডল বলা হয় কততম স্তরকে বলতো? শান্ত মণ্ডল বলা হয় কততম স্তরকে? কত? 2 নম্বর স্তরকে। ক্ষুদ্র মণ্ডল বলা হয় 1 নম্বর স্তরকে। মনে থাকবে। তাহলে আমরা শেষ করলাম কি? ক্ষুদ্র মণ্ডল, শান্ত মণ্ডল, শীত মণ্ডল। এখন কি শীতকাল, তাই না? এখন কি শীতকাল। ঠিক আছে, আচ্ছা, তাহলে শীতমণ্ডল কোথায় ঘটে? মেসোস্ফিয়ারে। মনে থাকবে কোথায় ঘটে? মেসোস্ফিয়ারে। এখন আমরা মাঝে মাঝে আকাশের দিকে উল্কা দেখতে পাই। ঠিক আছে, বা ওই যে অনেকে বলে না যে কি জানো উইশ মাঙ্গা, মানে তোমরা ডোরেমন কার্টুন দেখছো না এক সময়? তো ডোরেমন কার্টুনে কি হইতো দেখছো? এই আকাশ থেকে কি হয়? একটা ছোট করে উল্কা পিণ্ড ফুস করে চলে যায়। আমরা দেখি না তারা ছোটা বা তারা ভাঙা বলি অনেক সময়। ঠিক আছে, তো এই উল্কাগুলা কি হয় বলতো? এই যে আমাদের যে স্তরটা আছে না মেসোস্ফিয়ারে, সবগুলা এই জায়গায় এসে ছায়ে পরিণত হয়। ঠিক আছে, কি হয়? ছায়ে পরিণত হয়। এই উল্কাপিণ্ড যদি আজকে পৃথিবীতে আসতো না, ঠিক আছে, তাহলে আমরা কি এত সহজে সুন্দর জীবনযাপন করতে পারতাম? সবগুলো যদি পৃথিবীতে পড়তো, পারতাম কি? তো মহান রব্বুল আলামিন দেখছো সবকিছু কত সুন্দরভাবে সৃষ্টি করছে আমাদের জন্য, আমাদের ভালোর জন্য। ঠিক আছে, তো উনি কি করছে? এই জায়গাটায় এমন একটা স্তর বানাই দিচ্ছে যেখানে এই আমাদের জন্য ক্ষতিকর যেই উল্কাপিণ্ডগুলো আছে সেগুলো এখানে এসে ধূলিসাৎ হয়ে যায়। ঠিক আছে, ছায়ে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এই যে আমরা চিত্র আঁকায় কিন্তু দেখা দিয়েছি যে আকাশ থেকে কি আছে? উল্কাপিণ্ডগুলো এখানে এসে পড়ছে। ঠিক আছে, তাহলে এখন যদি বলা হয় তোমাদের কাছে যে উল্কাপিণ্ডগুলো কোথায় পড়ে, কোথায় ছাই হয় বলো তো? মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারের অপর নাম কি? শীতমণ্ডল। মেসোস্ফিয়ারের অপর নাম কি বলতো? শীতমণ্ডল। তো মেসোস্ফিয়ারে যেহেতু তাপমাত্রা আস্তে আস্তে কমে গেছে, তাহলে এটা কোন ল্যাপস রেট হবে? পজিটিভ ল্যাপস রেট। তাপমাত্রা কমলে কোন ল্যাপস রেট? পজিটিভ ল্যাপস রেট। তাপমাত্রা বাড়লে কোন ল্যাপস রেট? নেগেটিভ ল্যাপস রেট। ঠিক আছে,
তাহলে আমাদের কথায় কথায় দেখো তো আমাদের শীতমণ্ডল অথবা মেসোস্ফিয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাই না? আচ্ছা, তো আমরা কি বলছিলাম যে মেসোস্ফিয়ারের বিস্তৃতি কত? 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। তো এবার প্রথম স্তর শেষ, দ্বিতীয় স্তর শেষ, তৃতীয় স্তর শেষ, নেক্সট কত? চতুর্থ স্তর। চতুর্থ স্তরকে বলা হয় থার্মোস্ফিয়ার, ঠিক আছে। তো এই থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অবশ্যই কি আছে বলতো? একটা বর্ডার আছে। কি আছে? একটা বর্ডার আছে। কার কার ভিতরে? মেসো এবং থার্মোস্ফিয়ারের মাঝামাঝি একটা বর্ডার আছে। দেখো তো এই বর্ডারটা শুরু হচ্ছে কার থেকে? মেসোস্ফিয়ার থেকে। কার থেকে? মেসোস্ফিয়ার থেকে, তাই না? তাহলে এই বর্ডারটার নামটা অবশ্যই কার দিয়ে শুরু হবে? মেসোস্ফিয়ার দিয়ে শুরু হবে। বলো তো তাহলে এই বর্ডারটার নাম এখন কি হবে? মেসোপাউস অথবা মেসোপস, ঠিক আছে। দেখছো এখন কিন্তু তোমরা নিজেরাই নাম দিতে পারছো, তাই না? খুব সহজ বিষয় না? আচ্ছা, তাহলে বাচ্চারা আমরা কিন্তু এখন বর্ডার গুলোর নামটাও শিখে গেছি। তাহলে থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের যে মধ্যবর্তী স্তরটা আছে সেটাকে আমরা কি বলবো? মেসোপস বা মেসোপাউস, ঠিক আছে। তো আমাদের 4 নাম্বার যে স্তরটা আছে সেটাকে বলা হয় কি? থার্মোস্ফিয়ার। কি বলা হয়? থার্মোস্ফিয়ার। দেখো থার্মোর সাথে কিন্তু তাপমাত্রা একটা ভাব আসছে, তাই না? মনে হচ্ছে না যে থার্মো মানে কি? তাপমাত্রা, তাই তো? তাহলে কি এখানে অবশ্যই তাপমাত্রার হয় আধিক্য থাকবে নাই কম থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমাদের যেই চতুর্থ যে স্তরটা আছে সেটাকে আমরা কি বলি? থার্মোস্ফিয়ার। তাহলে দেখা লাগবে থার্মোস্ফিয়ারের বিস্তৃতি কত কিলোমিটার। আচ্ছা, এই মেসোস্ফিয়ারের বিস্তৃতি শেষ হয়েছিল কোথায়? 85-তে। তাহলে এই শুরু হবে কোথায়? 85 থেকে। তো 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃতি সেটাকে আমরা কি বলি বলতো? তাহলে থার্মোস্ফিয়ারের বিস্তৃতি কত? 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এই মেসোস্ফিয়ারে কি কি ঘটে থাকে দেখো তো? কি কি ঘটে? দেখো আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে লিখে রেখেছি, তাই না? যে এই স্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। রঞ্জন রশ্মি, ইভি রশ্মি, তাই না? এই রঞ্জন রশ্মি এবং ইভি রশ্মি যখন নিজেরা একে অপরের ভিতর মিলিত হয় তখন সেখানে কি উৎপন্ন হয়? আয়ন। তখন সেখানে কি উৎপন্ন হয়? আয়ন। এই জন্য এটাকে বলা হয় আয়ন স্ফিয়ার। এই জন্য এটাকে কি বলা হয়? আয়ন স্ফিয়ার। কি বলা হয়? আয়ন স্ফিয়ার। মনে থাকবে। তাহলে আয়ন স্ফিয়ার কাকে বলে আমরা বুঝতে পারছি। থার্মোস্ফিয়ারের অপর নাম কি বলতো? থার্মোস্ফিয়ারের অপর নাম কি? আয়ন স্ফিয়ার, ঠিক আছে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ারে। রঞ্জন রশ্মি এবং ইভি রশ্মি নিজেরা মিলিত হয়ে আয়ন উৎপন্ন করে কোথায়? থার্মোস্ফিয়ারে, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা কি বলি? আয়ন মণ্ডল। কি বলি আমরা? আয়ন মণ্ডল। আবার দেখি কি আমরা এখানে মেরু প্রভা সৃষ্টি হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় যে মেরু প্রভা কোথায় সৃষ্টি হয়? কোথায় সৃষ্টি হয়? থার্মোস্ফিয়ারে সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা যেহেতু আয়ন উৎপন্ন হয়, কাদের আয়ন উৎপন্ন হয় বলতো? ওই গ্যাসের, তাই না? আমাদের যে গ্যাসগুলো কোথায় ছিল? ট্রোপোস্ফিয়ারে। সেই গ্যাসগুলোর আয়ন উৎপন্ন হয় কোথায়? থার্মোস্ফিয়ারে। যে গ্যাসগুলো ছিল কোথায়? ট্রোপোস্ফিয়ারে। সেইগুলোর আয়ন উৎপন্ন হয় কোথায়? থার্মোস্ফিয়ারে। দেখো তো এখানে ছিল আমাদের নাইট্রোজেন গ্যাস, এখানে আছে নাইট্রোজেন আয়ন। অক্সিজেন গ্যাস, অক্সিজেন আয়ন। তাহলে এখানে যদি কার্বন ডাইঅক্সাইড থাকতো ওখানে কি হবে? কার্বন ডাইঅক্সাইড আয়ন, ঠিক আছে। এইভাবে হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, ঠিক আছে। এইভাবে সকল প্রকার আয়ন কোথায় দেখা যায়? থার্মোস্ফিয়ারে, ঠিক আছে। তাহলে আমাদের যদি এখন প্রশ্ন করা হয় যে অমুক আয়ন কোথায় দেখা যায়, ঠিক আছে, বা আয়ন স্ফিয়ার কোথায় দেখা যায়, আয়ন স্ফিয়ারের অপর নাম কি, আমরা কি পারবো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে এই থার্মোস্ফিয়ারের বিস্তৃতি কত কিলোমিটার পেয়েছি আমরা? 85 থেকে 500 কিলোমিটার। নাম কি ছিল? থার্মো, তাই না? থার্মোর সাথে কি রিলেটেড? তাপমাত্রা রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, দেখো তো তাপমাত্রা যদি আমরা দেখি প্রথমে কি ছিল? কম ছিল, তাই না? -55 ডিগ্রি সেলসিয়াস। তারপর কি হলো? বাড়লো 2 ডিগ্রি সেলসিয়াস। তারপর কি হলো? কমলো -93 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিয়ম অনুযায়ী এখানে তাপমাত্রা কি হবে? বাড়বে। কমলো বাড়লো, কমলো বাড়বে, ঠিক আছে। দেখো তো এই স্তরটা সূর্যের অনেক কাছাকাছি অবস্থিত না? সূর্যের অনেক কাছাকাছি অবস্থিত হয়, এখানে তাপমাত্রার পরিমাণটা কি হয়? অনেক বেশি। তাপমাত্রার পরিমাণটা কি হয়? অনেক বেশি, মনে থাকবে। কিন্তু আমরা আবার জানি যে আমরা যতই নিচ থেকে উপরের দিকে উঠতে থাকি তত প্রেসারের পরিমাণটা কি হয়? কমে। তো প্রেসারের পরিমাণ যদি কমে সেখানে কি শীত শীত অনুভব হয় না? ঠান্ডা অনুভব হয়? ঠান্ডা হয়, ঠিক আছে। তো এই স্তরটাই প্রথম দিকে যদি তুমি যাও তাহলে কি অনুভব হবে বলো তো? ঠান্ডা, অর্থাৎ ঠান্ডাও না গরমও না, ঠিক আছে।
তুমি সেটা অনুভব করবা কখন? আস্তে 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 আস্তে, ঠিক আছে? কখন? আস্তে 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 আস্তে। দেখো এই অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখি, তাপমাত্রাটা অনেক বেশি। কত? 427 থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস। কত বলো তো? 427 থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস। তাহলে থার্মোস্ফিয়ারের তাপমাত্রার কথা যদি বলা হয়, থার্মোস্ফিয়ারের তাপমাত্রা কতর ভিতরে থাকে? 427 থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে কি বাচ্চারা? মনে থাকবে। তো অনেক সময় আমরা স্যাটেলাইট করি না? হ্যাঁ, স্যাটেলাইট। এই স্যাটেলাইট কি করে বলতো? এই তরঙ্গ, বেতার তরঙ্গগুলোকে পৃথিবী থেকে নিয়ে আসে, এসে আবার সেটাকে কি করে? পৃথিবীতে পাঠায় দেয়, তথ্য দেয়, ঠিক আছে? তো দেখো, তো আমরা বলছিলাম না বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, ঠিক আছে? তো এই জায়গায় যদি আমাদের একটা স্যাটেলাইট থাকতো, ঠিক আছে? কি বললাম? এই জায়গায় যদি আমাদের একটা স্যাটেলাইট থাকতো, তো এই স্যাটেলাইট এখন কি করবে? পৃথিবী থেকে বেতার তরঙ্গ গ্রহণ করবে, সেটা আবার কি করবে? তরঙ্গ আকারে পৃথিবীতে ফিরিয়ে দিয়ে আমাদের সংবাদ বা বিভিন্ন মিডিয়া যেগুলো আছে সেগুলো তথ্য প্রেরণ করবে, ঠিক আছে? তাহলে বাচ্চারা, এই 4টা স্তর কি তোমাদের কাছে এখন অনেক কঠিন মনে হচ্ছে? 4টা স্তর থেকে যদি প্রশ্ন দেয় আমরা কি পারবো? 4টা স্তর অনেক সহজ, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? উচ্চতা যদি বাড়ে প্রেসার কি হয়? তত কমে, ঠিক আছে? তাপমাত্রা যদি আস্তে আস্তে উপরের দিকে কমে সেটাকে কি রেটস বলে? পজিটিভ ল্যাপস রেট। তাপমাত্রা যদি আস্তে আস্তে বাড়ে সেটাকে কি বলা হয়? নেগেটিভ ল্যাপস রেট। আমরা কি বললাম? প্রথম স্তরে তাপমাত্রা কমে, দ্বিতীয় স্তরে তাপমাত্রা বাড়ে। তাহলে প্রথম স্তরে কোন ল্যাপস রেট? পজিটিভ ল্যাপস রেট। দ্বিতীয় স্তরে তাপমাত্রা বাড়া মানে কি? নেগেটিভ ল্যাপস রেট। তৃতীয় স্তরে তাপমাত্রা কমে মানে কি? পজিটিভ ল্যাপস রেট। চতুর্থ স্তরে নেগেটিভ ল্যাপস রেট। বুঝছো? আমরা কি ল্যাপস রেটের সাথে পরিচিত হয়েছি তাহলে? আচ্ছা, তারপরে যদি বর্ডারের নামের কথা বলে, আমরা কি বর্ডারের নাম পারবো এখন? বর্ডার কয়টা ছিল? 4টা। ট্রোপোপজ, স্ট্রেটোপজ, মেসোপজ, থার্মোপজ, ঠিক আছে? তাহলে বর্ডারের সাথে পরিচিত। আবার যদি বলা হয় এই মন্ডলগুলাকে, তাহলে ক্ষুদ্র মন্ডল কোথায় আছে? শান্ত মন্ডল কোথায় আছে? শীত মন্ডল কোথায় আছে? মেসোস্ফিয়ারে। মন্ডলগুলোর সাথে পরিচিত হইলাম আমরা। আচ্ছা, যদি বলা হয় সকল প্রকার বিমান কোথায় চলাচল করে? ট্রোপোস্ফিয়ারে। সকল প্রকার বিমান কোথায় চলাচল করে? ট্রোপোস্ফিয়ারে। জেট বিমান কোথায় চলাচল করে? স্ট্রেটোস্ফিয়ারে। যত প্রকার ঝড় ঝঞ্ঝা মেঘ বৃষ্টি আছে সেগুলো কোথায় দেখা যায়? ট্রোপোস্ফিয়ারে দেখা যায়। উল্কাপিণ্ড এসে ছাই হয় কোথায়? মেসোস্ফিয়ারে। মনে থাকবে কি? উল্কাপিণ্ড কোথায় ছাই হয়? মেসোস্ফিয়ারে, ঠিক আছে? আয়নমণ্ডল বলা হয় কাকে? আয়নমণ্ডল বলা হয় কাকে? থার্মোস্ফিয়ারকে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা খুব সহজ না? এই জিনিসগুলা কি অনেক কঠিন নাকি সহজ? আমরা যদি এখন দেই কোনো প্রশ্ন আসে এগুলোর ভিতর থেকে আমরা পারবো না ইনশাল্লাহ? প্রশ্নগুলো কি পারবো? কঠিন মনে হচ্ছে? কঠিন লাগছে কি? তাহলে এই জিনিসগুলা আমাদের অনেক সহজ হয়ে গেল। দেখো, এই থার্মোস্ফিয়ারের উপরেও কিন্তু আরো স্তর আছে, ঠিক আছে? কি কি আছে? এক্সোস্ফিয়ার, চৌম্বকস্ফিয়ার। কি আছে? এক্সোস্ফিয়ার, চৌম্বকস্ফিয়ার। কিন্তু তোমাদের এগুলো আসলে দরকার নাই। এই এক্সোস্ফিয়ারে আপনারা আবার কি দেখি? হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের পরিমাণ কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তাহলে যদি বলা হয় কোন স্তরে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি, আমরা কি পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। তাহলে এই জিনিসটা খুব ভালো মতো দেখবা, নোট করবা। আর এর ভিতর থেকে যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কি করবা? নাফিজ ভাইয়ের ইউটিউব চ্যানেলে যে একটা সুন্দর করে সাবস্ক্রাইব দিয়ে, একটা লাইক দিয়ে, ওখানে সুন্দর করে একটা কমেন্ট করবা যে ভাইয়া এটা বুঝতে পারি নাই, বা এটা কি হবে, এটা কি অ্যাড করলে আরো ভালো হয়, ঠিক আছে? অর্থাৎ ভালো কোনটা খারাপ কোনটা একটু দেখাই দিবা, ঠিক আছে? আর কোনো রকম যদি প্রশ্ন থাকে কুষ্টিয়ার ভিতরে বা কুষ্টিয়ার আশেপাশে যদি থাকো, অবশ্যই চলে আসবে আমাদের নাফিজ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে। ও, তোমাদের আর একটা খুশি সংবাদ দেওয়ার ছিল, সেটা হচ্ছে আমরা খুব দ্রুতই আমাদের এসএসসি দের জন্য যে লঞ্চগুলো দরকার, ঠিক আছে? অর্থাৎ তাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির সকল ধরনের প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা খুব দ্রুত শুরু করব, ঠিক আছে? তো তোমার যদি কোনো ছোট ভাই থেকে থাকে বা পরিচিত কেউ থেকে থাকে তাকে অবশ্যই জানাবা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে আমাদের সাথে থাকার জন্য। খুব দ্রুত ইনশাল্লাহ এসএসসি কাজ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, এসএসসি ক্লাস নিয়ে দেখা হবে এবং নতুন ক্লাস নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। নতুন বছরের আবার শুভেচ্ছা। আজকে পর্যন্তই।